আজকে আমরা তোমার হচ্ছে যে কবিতা পড়াবো সেটা হচ্ছে সোনার তরী কবিতা ফার্স্ট পেপার পড়াবো আজকে। আমরা ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করছি। তো প্রথমে সোনার তরী কবিতা নিয়ে যদি আলোচনা করতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আমরা আলোচনা করব, তাকে নিয়ে আলোচনা করতে হবে। তারপরে সোনার তরী কবিতার শব্দার্থ এগুলো শেষ করব, তারপরে আমরা কবিতা পড়ব। এখানে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু আমরা বলে যাব। সবাই তোমার হচ্ছে বই নেবে সাথে, এবং হচ্ছে আমি যেটা যেটা আন্ডারলাইন করব সেখানে সেখানে হাইলাইট করে রাখবে। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। আমরা শুরু করছি। দেখো, প্রথমে হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে আমরা বারবার বলে থাকি, তোমাদেরকে সেই ছোটোবেলা থেকেই আমরা পড়াচ্ছি যে জন্মসাল এবং মৃত্যুসাল এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এটা খুব ভালো করে মনে রাখবে। 1861 খ্রিস্টাব্দে, আর হচ্ছে 7ই মে, পুরোটাই মনে রাখবে, ডেটটাও মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ তার জন্য। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে সময়কাল, সাহিত্য সাধনার তার যে সময়কাল, সেই একটা যুগ আছেন, তিনি নিজেই একটা যুগের স্রষ্টা। সেই যুগকে বলা হয় রবীন্দ্র যুগ, এটাও মনে রাখতে হবে। তাহলে তোমার হচ্ছে দুটো বিষয় বললাম, একটা হচ্ছে জন্মসাল আর একটা বলেছি রবীন্দ্র যুগ। অর্থাৎ আমরা এমনিতে যদি যুগ বলি, বাংলা ভাষা ও সাহিত্যের তিনটা যুগ সাধারণত আমরা বলে থাকি। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। এর মধ্যে আরও যুগ আছে, যেমন অন্ধকার যুগ বলেও একটা যুগ আছে। বাট আধুনিক যুগের মধ্যে তোমার হচ্ছে রবীন্দ্র যুগ একটা আলাদা করে বলা হয়ে থাকে। যে সময়টাতে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বা তিনি সাহিত্য সাধনা যে সময়টাতে করেছেন, সেটাকে সাধারণত রবীন্দ্র যুগ বলা হয়ে থাকে। কেউ যদি কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করবেন। এরপরে এখান থেকে আর যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার, দেখো, মানব ধর্মের জয়, সৌন্দর্য তৃষ্ণা, রোমান্টিক, এই কবিতার মূল সুর। তাহলে কি কি আছে ভালো করে মনে রাখতে হবে। মানব ধর্মের জয়, আর একটা হচ্ছে সৌন্দর্য তৃষ্ণা, রোমান্টিক, এগুলো হচ্ছে তার কবিতার মূল সুর। অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে তিনি কবিতা লিখেছেন, তার মূল যে বিষয় সেগুলোর মধ্যে আছে মানব ধর্মের জয় এবং সৌন্দর্য তৃষ্ণা, তারপর হচ্ছে রোমান্টিক, এই বিষয়গুলো নিয়ে তিনি কবিতা লিখেছেন। আর কবিতা ছাড়াও তিনি অনেক আরও ছোট গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন। ছোট গল্পের ক্ষেত্রে আমরা বলে থাকি যে বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেক্ষেত্রে ছোট গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, ভ্রমণ কাহিনী লিখেছেন, সঙ্গীত, অসংখ্য গান রচনা করেছেন। এবং তার গানেরও একটা ধারার নাম তার নামে হয়ে থাকে, যেটাকে আমরা রবীন্দ্রসঙ্গীত বলে থাকি। তো এগুলো তোমরা সবাই জানো, এগুলো একটু মনে রাখতে হবে, তাহলে পরীক্ষায় উত্তর করতে সুবিধা হবে। আর আরেকটা বিষয় তিনি বলেছেন, দেখো, তার সম্পর্কে কিছু বলা আছে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে তিনি একাধারে চিত্রশিল্পী ছিলেন, তারপরে অনুসন্ধিৎসু বলা হয় তাকে, বিশ্ব পরিব্রাজক, দক্ষ সম্পাদক, শিক্ষা সংগঠক, চিন্তক, এই বিষয়গুলো হচ্ছে তাকে একাধারে বলা যায়। তাহলে আমরা চিত্রশিল্পী বলতে পারি, কারণ হচ্ছে তার আঁকা কিছু ছবি আছে। তারপরে অনুসন্ধিৎসু বলতে বোঝানো হয়ে থাকে অনুসন্ধান করতে ইচ্ছুক যিনি, তাকে বলা হয় অনুসন্ধিৎসু। এই অনুসন্ধিৎসু বলা হয় এই কারণে, কারণ তিনি অনেক কিছু গবেষণা করেছেন এবং হচ্ছে জানার চেষ্টা করেছেন, সেই জন্য। আরেকটা হচ্ছে বিশ্ব পরিব্রাজক বলা হয় এই কারণে, কারণ তিনি বিশ্ব ভ্রমণ করেছেন, সেই জন্য। দক্ষ সম্পাদক, সম্পাদনা করেছেন। তারপর হচ্ছে তোমার অসামান্য শিক্ষা সংগঠক বলা হয়ে থাকে তার, কারণ শিক্ষা বিস্তারে অনেক কাজ করেছেন। আর চিন্তক, চিন্তক শব্দটা দিয়ে আসলে বোঝানো হয়ে থাকে তিনি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করেছেন। এই চিন্তার আবার একটা ধারা আছে, যেটাকে যদি তোমরা বলে থাকো তাকে কিন্তু একাধারে ফিলোসোফার বলা হয়, যাকে আমরা বলি দার্শনিক। তাহলে চিন্তক যেটা হচ্ছে দার্শনিক, তাকে এই নামেও বা হচ্ছে দার্শনিক হিসাবেও তিনি পরিচিত। তাহলে এই বিষয়গুলো মনে রাখবে। তাহলে কি বললাম, চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু, বিশ্ব পরিব্রাজক, দক্ষ সম্পাদক, তারপর হচ্ছে তোমার শিক্ষা সংগঠক, আর হচ্ছে চিন্তক। এরপরে যে বিষয়টা তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার বিশ্ব ভারতী নামে একটা বিশ্ববিদ্যালয়, এটা তিনি প্রতিষ্ঠা করেছেন, এটা তোমাকে মনে রাখতে হবে। বিশ্ব ভারতী, এই বিশ্ববিদ্যালয়ে তিনি স্বপ্ন দেখেছেন এবং হচ্ছে প্রতিষ্ঠা করেছেন, এই জন্য বলছে স্বাপ্নিক ও হচ্ছে প্রতিষ্ঠাতা। আর আরেকটা বিষয় হচ্ছে খুবই কমন একটা প্রশ্ন, যেটা তোমাদের সবসময় বইয়ের মধ্যে এই ইনফরমেশনটা ছিল,
মাত্র 15 বছর বয়সে তার প্রথম যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে বনফুল। এই কাব্যটা তোমার হচ্ছে প্রকাশিত হয় বনফুল 15 বছর বয়সে। দুটো বিষয় মনে রাখবে, 15 বছর বয়সটাও তার মনে রাখতে হবে, আর হচ্ছে বনফুল যে কাব্যগ্রন্থ সেটাও মনে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে তোমার যে গীতাঞ্জলি, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, এটা তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি। এখন এই গীতাঞ্জলি নিয়ে একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে গীতাঞ্জলি আসলে তোমার হচ্ছে নির্দিষ্ট কোনো কাব্যগ্রন্থ নয়। কারণ হচ্ছে গীতাঞ্জলি হচ্ছে তার তিনি যখন একবার তোমার হচ্ছে ইংল্যান্ড যাচ্ছিলেন, তখনকার সময়ের বিলেত যাচ্ছিলেন, তো তখনকার সময় বিলেত যেতে তোমার লম্বা সময় লাগতো, প্রায় 6 মাস সময় লাগতো, জাহাজে করে যেতে হতো। তো বিলেত যাচ্ছিলেন, তো চিন্তা করলেন আমি যেহেতু কবিতা লিখি, তাহলে আমার কবিতাগুলো ওখানে যেসব কবি আছেন তাদেরকে দেখাবো, এবং তারা যে কবিতা মানে তিনি যে কবিতা লেখেন তার কবিতাগুলো কীরকম হয় এটা দেখানোর জন্য তিনি মনে মনে চিন্তা করলেন। তখন তিনি কি করলেন, তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে তার বিখ্যাত যে কবিতাগুলো ছিল সেগুলোকে তিনি বসে বসে অনুবাদ করা শুরু করলেন। তখন তিনি নিজেই তার এই অনেকগুলো কবিতা অনুবাদ করেছেন, এবং অনুবাদ করার পরে এই যে এখানে দেখো বলা আছে যে অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস, বইটার নাম হয়েছে সং অফারিংস। আমরা যদি বলি তোমার হচ্ছে গীতাঞ্জলি, গীত শব্দের অর্থ হচ্ছে তোমার সং, আর অঞ্জলি হচ্ছে যদি সনাতন ধর্মের অনুযায়ী আমরা বলে থাকি তাহলে অঞ্জলি মানে হচ্ছে দেবীকে কোনো কিছু দেয়া, মানে অফার করা। সেই অর্থে তোমার হচ্ছে তিনি এই বইটার নাম করেছেন সং অফারিংস। এবং এটা যখন তিনি ওই অনুবাদ করার পরে এই নামটা দিয়ে তারপরে নিয়ে গেলেন। তারপরে তখনকার সময়ের তোমার W.B. ইয়েটস, যিনি একজন বিখ্যাত ইংলিশ কবি, তো W.B. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস বলা হয়, তিনি তখন এই কবিতা বইটা যেটা আছেন এটা পড়ে দেখলেন, তারপরে তিনি প্রশংসা করলেন এবং একটা মুখবন্ধ লিখে দিলেন, অর্থাৎ বইয়ের শুরুতে যে ভূমিকা বলা হয়ে থাকে সেটা লিখে দিলেন। তারপরে সেই বইয়ের উপরে বেস করেই কিন্তু 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসাবে নোবেল পুরস্কারে ভূষিত হন। এটাও মনে রাখতে হবে, এগুলো একেবারেই কমন প্রশ্ন, এটা তোমরা জানো। তাহলে তোমাদের জন্য একটু নতুন হচ্ছে এখানে যে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থ আছে তার ইংলিশ নামটা হচ্ছে সং অফারিং, সং অফারিংস। আচ্ছা স্যার, উনি কি এমনি ঘোরার জন্য বিশ্ব ঘুরেছিলেন? হ্যাঁ, সেটা ঘোরার জন্য তিনি ঘুরেছেন, তারপরে বিভিন্ন কনফারেন্সে তিনি অ্যাটেন্ড করার জন্য পৃথিবী ঘুরেছেন। নোবেল পুরস্কার পাওয়ার পরে তিনি বিভিন্ন সময় গিয়েছেন, তারপরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে গিয়েছেন, বিভিন্ন কনফারেন্স এবং হচ্ছে পড়াশোনা এবং অনেক কিছু জানার জন্য তিনি বিশ্ব ভ্রমণ করেছেন। এরপরে দেখো হচ্ছে পরবর্তী যেটাও যে প্রথম যেটা বলেছিলাম যে বাংলা ছোট গল্পের তিনি পথিকৃৎ বা হচ্ছে পায়োনিয়ার, শ্রেষ্ঠ শিল্পী, এটা মনে রাখতে হবে, বা বাংলা ছোট গল্পের জনক বলা হয় তাকে। আর যে বিখ্যাত কাব্যগ্রন্থগুলো তিনি লিখেছেন, তিনি শুরু থেকে যে কাব্যগ্রন্থগুলো লিখেছেন সেগুলো একটা সময় এসে তিনিই বলেছেন যে তার ওই কাব্যগ্রন্থগুলো আসলে খুব একটা ভালো হয়নি বলতে বুঝিয়েছেন যে সেগুলো অনেকটা কাঁচা হাতের লেখা। পরবর্তীতে তিনি যখন এই বইগুলো লিখেছেন এগুলোকে তিনি বলেছেন তার পূর্ণাঙ্গ বই, কিংবা হচ্ছে তার দক্ষতার যে পরিচয় এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে পাওয়া যায়। যেমন হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, এই বইগুলো খুব গুরুত্বপূর্ণ। পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা। এই শেষ লেখা সম্পর্কে একটু বলে নেই। শেষ লেখা যে বইটা আছে এই বইটা তিনি আসলে শেষ করে যেতে পারেননি, এই নামটা কিন্তু তিনি দিয়ে যাননি। এই কাব্যগ্রন্থের নামটা হচ্ছে যারা রবীন্দ্র গবেষক আছে বা বিশ্বভারতীতে যারা ছিলেন তারা এই নামটা দিয়েছেন শেষ লেখা নামে। এগুলো তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। আর তোমরা যে কবিতাটা এখন পড়বে সেটা হচ্ছে তোমার সোনার তরী। আর দেখো এখানে একটা কাব্যগ্রন্থের নামও হচ্ছে সোনার তরী। আমরা যদি একটু বলে থাকি যে অনেক সময় আমরা দেখি যে টাইটেল সং বলা হয়ে থাকে বা টাইটেল ট্র্যাক বলে তোমরা, যে কোনো একটা অ্যালবামের মধ্যে একটা অ্যালবামের একটা নাম আছে, যদি ওটার মধ্যে ওই নামে যদি কোনো গান থাকে তখন সেটাকে বলা হয় টাইটেল সং। ঠিক একইভাবে তোমার হচ্ছে যে কাব্যগ্রন্থের যে নাম আছে ওই নামে যদি কোনো কবিতা থাকে তাহলে সেটাকেও বলা হয় এরকম টাইটেল কবিতা তুমি বলতে পারো আর কি। তো এরকম তোমার হচ্ছে একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে সোনার তরী, আর সেই কাব্যগ্রন্থের একটা কবিতা আছে সোনার তরী, যেটা তোমাদের পাঠ্য বইয়ে এবছর অনেক বছর পরে তোমাদের পাঠ্য বইয়ে অ্যাড করা হয়েছে।
মাঝখানে অনেক বছর ছিল না এটা পাঠ্য বইয়ের মধ্যে, পরবর্তীতে আবার নিয়ে আসা হয়েছে। আর কাব্যনাট্য যেগুলো আছে এগুলো একটু মনে রাখবে, বিসর্জন, তারপর হচ্ছে চিত্রাঙ্গদা, এগুলো মনে রাখবে। আর কাহিনী কবিতার সংকলন আছে, কথা ও কাহিনী, তোমরা ক্লাস 8-এ একটা পড়ে এসেছো, সেখানে দেখবা হচ্ছে যে 2 বিঘা জমি তোমরা পড়ে এসেছো, সেটা কিন্তু তোমার হচ্ছে কাহিনী কবিতা ছিল, কথা ও কাহিনী, এটা হচ্ছে তোমার সেই সংকলনটা। 1961 সালের 7ই আগস্ট তিনি মারা যান, 7ই আগস্ট তিনি মারা যান, এটা একটু মনে রাখবে। তাহলে এই হচ্ছে মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমাদের বইয়ের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এগুলো একটু ভালোভাবে পড়বে। আচ্ছা, এ পর্যন্ত এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু লিখে জানাও, নাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। উপস্থিতি খুবই কম, একেবারেই কম, আমি এরকমই থাকে কিনা। কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো আমাকে, নাহলে আমরা পরবর্তীতে যাই। বই সাথে নেবে, যেগুলো আন্ডারলাইন করে দিয়েছি সেগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষায় জানতে চাইবে। এরপরে দেখো, যে কোনো কবিতা কিংবা হচ্ছে গল্প পড়ার আগে শব্দ অর্থ এবং টিকাগুলো পড়ে নিবে, তাতে তোমাদের জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। না হলে আমি যেটা বলবো সেটা হয়তো বা পুরোপুরি ও হ্যাঁ, এখানে ভুল আছে, রাইট, এটা তো ভুল আছে, এখানে ভুল আছে, হ্যাঁ আমি খেয়াল করিনি। এটা হবে তোমার হচ্ছে 1941 হবে, এখানে ভুল আছে, এটা হবে তোমার হচ্ছে 1941, এটা একটু কারেকশন করে নাও, 1941 হবে এটা, রাইট। রিফাত রিদওয়ান বলছো, হ্যাঁ ঠিক বলেছো, এটা ভুল আছে। স্যার শেষ লেখা কি এখনো ইনকমপ্লিট? ইনকমপ্লিট বলতে হচ্ছে এটা কিন্তু কাব্যগ্রন্থ, এটা কিন্তু কোনো কবিতা না। যেহেতু কাব্যগ্রন্থ, তো যে কটা কবিতা তিনি লিখেছিলেন সেগুলো, সেই কটা নিয়েই কিন্তু শেষ লেখা কাব্যগ্রন্থ। কারণ কাব্যগ্রন্থ হতে হলে কয়টা কবিতা থাকতে হবে এটা কিন্তু কোথাও বলা নেই, এটা বইয়ের নাম। মিস বলেছেন, থ্যাংক ইউ মিস, এটা হচ্ছে বইয়ের নাম। টেক্সট বইয়ের মধ্যে আসলে এইরকম ভুল আসলে করা যায় না, এটা একটু কারেকশন করে নাও, এটা 1941 হবে, আমি তো খেয়ালই করিনি। ওকে, আমরা যদি শব্দ অর্থের দিকে যাই, দেখো গরজে শব্দের অর্থ হচ্ছে গর্জন করে, গর্জ মানে হচ্ছে তোমার গর্জন করে। ভাড়া ভাড়া শব্দের অর্থ হচ্ছে, ভাড়া অর্থ ধান রাখার পাত্র, আগেকার সময় ছিল গ্রামে তোমার হচ্ছে গোলা বলা হয়, যেখানে ধান স্তূপ করে রাখা হয়। তারপরে তোমার এখানে একরকম পাত্রের সমষ্টি বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে। ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে, দেখো ক্ষুরধারা হচ্ছে ক্ষুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত, সেটাকে বলা হয়েছে ক্ষুরধারা। যে ওয়ালাইকুম আসসালাম, ইপসিতাকে দেখা যাচ্ছে কি ঘুম ভাঙলো নাকি এখন? এরপরে হচ্ছে দেখো খরপর্ষা, খরপর্ষা হচ্ছে তোমার ধারালো বর্ষা, এখানে ধারালো বর্ষার মতো বোঝানো হয়েছে। বর্ষাটা হচ্ছে তোমার যে বর্ষা নিক্ষেপ হয়, তোমরা জেনে থাকো, এক ধরনের লাঠি থাকে, তার মাথায় তোমার হচ্ছে সূচালো লোহার থাকে, অনেক সময় পুরোটাই লোহার তৈরি হতে পারে, একদিক থেকে অন্য দিকে নিক্ষেপ করা হয়। আগেকার সময় যখন, এখনকার সময় অস্ত্র যখন তৈরি হয়নি, তখনকার সময় বর্ষা দিয়ে তোমার হচ্ছে মারামারি করা হতো, এক গ্রুপ আর এক গ্রুপের উপরে তোমার নিক্ষেপ করতো, সেটা হচ্ছে বর্ষা। তো ওই ধারালো বর্ষা যেরকম, খরপর্ষা বলতে এখানে ধারালো বর্ষা বোঝানো হয়েছে। আর কবিতায় কি অর্থে ব্যবহার করা হয়েছে আমরা কবিতা পড়ার সময় বুঝতে পারবো। এরপরে দেখো হচ্ছে বলছে আমি, এটা ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু জানতে চাইবে। এখানে পরীক্ষায় যে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন হয় সেগুলো, কিংবা হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন এগুলো আসবে। আমি সাধারণ অর্থে হচ্ছে কৃষক, ভালো করে মনে রাখবে, সাধারণ অর্থে হচ্ছে কৃষক, কিন্তু প্রতীকী অর্থে হচ্ছে তোমার শিল্প স্রষ্টা, যে কবি, যে শিল্পকে স্রষ্টা মানে সৃষ্টি করেছেন, শিল্প স্রষ্টা যে কবি আছে তাকে সেই অর্থে ব্যবহার করা হয়েছে আমি। তাহলে প্রতীকী অর্থটাও আলাদা করে জানতে হবে, সাধারণ অর্থ যেটা সেটাও তোমাকে আলাদা করে জানতে হবে। আর আমি একেলা, এই
কথাটা একটু মনে রাখতে হবে। এখানে কৃষক কিংবা শিল্প স্রষ্টা কবির নিঃসঙ্গ যে অবস্থা, সেই নিঃসঙ্গ অবস্থাকে বুঝিয়েছেন আমি একেলা, নিঃসঙ্গ অবস্থাটাকে আমি একেলা বলেছেন। তাহলে এই এই লাইনগুলো গুরুত্বপূর্ণ এ কারণে বারবার বলছি যে তোমার এগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে, এমসিকিউতে আসবে। আর হচ্ছে এই যে পরের যে লাইনটা আছে দেখো, চারদিকে বাঁকা জল করিছে খেলা, এই লাইনটা যখন আসবে এটা কিন্তু তোমার হচ্ছে ব্যাখ্যা করতে বলবে। এটা ব্যাখ্যা করা জানতে চাওয়া মানে হচ্ছে বুঝতেই পেরেছো, খ অর্থাৎ 2 মার্কসের জন্য যে সৃজনশীল প্রশ্নের যে উত্তর আছে সেটার জন্য কিন্তু এই লাইন আসবে, এটা ব্যাখ্যা করতে বলবে, এটা আন্ডারলাইন করে নেবে। যেমন ধান ক্ষেতটি তোমার হচ্ছে ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত, এই আঙ্গিকে চিত্রিত বলতে বোঝানো হয়েছে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বা এখানে কবি কবিতার মধ্যে যে ধান ক্ষেতটা কল্পনা করেছেন বা যেটা হচ্ছে আমাদের সামনে তুলে ধরেছেন, সেই ধান ক্ষেতটা হচ্ছে তোমার একটা দ্বীপের মতো, চারদিকেই তোমার হচ্ছে তার পানি, এই জন্য বলছে দ্বীপের মতো। আর এরপরে চারদিকে তোমার হচ্ছে ঘূর্ণায়মান স্রোত, স্রোত বলতে তো বুঝতেই পেরেছো নদীর যে স্রোত, এই স্রোতটা তোমার হচ্ছে উদ্যমতা, উদ্যমতা মানে বোঝানো হয়েছে যে একেবারেই তোমার স্রোত ভেঙে এসে পড়ছে। লাবিব আবরার বলছো কোন শব্দগুলো পড়বো, কোন শব্দগুলো বলতে তুমি কি বোঝাচ্ছ? না, পড়তে তো হবে সবগুলোই, আমি বলছি কোনগুলো ইম্পর্টেন্ট সেটা বলছি আর কি। হ্যাঁ, এরপরে দেখো হচ্ছে তোমার নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট ক্ষেতটুকুর আশু বিলীয়মান, এখানে আশু মানে হচ্ছে যে কোনো সময় এটা ডুবে যেতে পারে বা ভেঙে পড়ে যেতে পারে, যেটাকে আমরা বলি তলিয়ে যেতে পারে, এই জন্য বলছে বিলীয়মান হওয়ার যে একটা ইঙ্গিত সেটা প্রকাশ করছে এই লাইনটাতে। আর বাঁকা জল হচ্ছে এখানে অনন্ত কাল স্রোতের প্রতীক। এই এই কথাটার মানেটা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে তোমাদেরকে, যে কাল স্রোত বলতে আসলে কি বোঝানো হয়েছে আর সেটার আবার প্রতীকীর অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, স্রোত যেরকম তোমার হচ্ছে ঢেউ যেটা বা স্রোত যেটা খুব দ্রুত চলে যায় একদিক থেকে অন্যদিকে, স্রোত বলা হয় সেটাকে, পানি একদিক থেকে গতি নিয়ে অন্যদিকে চলে যাওয়া হচ্ছে স্রোত। আর কাল স্রোত বলতে বোঝানো হয়ে থাকে তোমার সময়, অর্থাৎ যে সময়টা আমরা দেখতে পাচ্ছি সময়টা কিন্তু তোমার হচ্ছে দ্রুত চলে যাচ্ছে, এটাকেই মূলত বলা হয় কাল স্রোত। তাহলে বাঁকা জল বলতে এই সময়টাকে বোঝানো হয়েছে, যে সময়টা হচ্ছে তোমার তা মানুষের একজনের জীবন থেকে যেরকম সময়টা চলে যায় সেটাই হচ্ছে কাল স্রোতের প্রতীক। পৃথিবীর সেই সৃষ্টির পর থেকে বা পৃথিবীর সৃষ্টির পর থেকে কিন্তু সময়টা প্রতিনিয়ত চলে যাচ্ছে, কিন্তু সময় তোমার হচ্ছে কিছু কিছু বিষয়গুলো ধরে রেখেছে, এই ধরে রাখার বিষয়টাই হলো পরবর্তীতে আলোচনার বিষয় হবে। তো কাল স্রোত বলতে সময় চলে যাওয়াটাকে বোঝানো হয়, এটা মনে রাখতে হবে। তরু ছায়া মশি মাখা, এখানে মশি শব্দের অর্থ হচ্ছে কালি, এটা মনে রাখতে হবে, অর্থাৎ এমন একটা অবস্থা যে আকাশের উপরে মানে মেঘটা এমনভাবে করেছে যে পুরোটা মনে হচ্ছে অন্ধকার হয়ে গিয়েছে গাছের উপরে, এই জন্য দেখো ওপারের মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায়া কালো রঙে মাখানো, এই জন্য এটাকে বলছে তরু ছায়া মশি মাখা। তরু ছায়া মানে হচ্ছে গাছগুলো মনে হচ্ছে যে কালি মেঘে কালো করে দেওয়া হয়েছে, আসলে হচ্ছে তোমার যে আকাশটা এতটাই কালো হয়েছে যে সেটার কারণে তোমার এটাকে কালো দেখাচ্ছে। এরপরে দেখো হচ্ছে তোমার বলছে গান গেয়ে তরিবে কে আসে পারে, এরপরে বলছে গান গেয়ে তরিবে কে আসে পারে, খুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে। তো এই যে একজন মাঝি যে পাড়ের দিকে এগিয়ে আসছে রবীন্দ্র ভাবনায় কিংবা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনায় কিংবা কবির ভাবনায়, সে হচ্ছে নির্মোহ মহাকালের প্রতীক। আবার বলছি, মহাকাল কিন্তু ওই যে কাল স্রোত যেটা সেটাই হচ্ছে মহাকাল, সময়কে বোঝানো হয়েছে এই কাল। আর নির্মোহ শব্দের অর্থ হচ্ছে তার কোনো মোহ নেই বা তার কোনো আকর্ষণ নেই, অর্থাৎ মহাকাল কিন্তু তোমার হচ্ছে বা এই সময়টা কিন্তু কোনো মানুষকে ধরে রাখার জন্য চেষ্টা করে না। মহাকাল বা হচ্ছে সময় বা ইতিহাস যাই বলো না কেন, এটা কোনো মানুষকে ধরে রাখে না, শুধুমাত্র মানুষের সৃষ্টিকে কখনো মানুষের সৃষ্টিকেই শুধুমাত্র সে ধরে রাখে, কিন্তু সেই সৃষ্টির প্রতি তার কোনো বা মহাকালের কিন্তু কোনো আকর্ষণ নেই। যদিও সে ধরে রাখে বাট তার কোনো আকর্ষণ নেই, কারণ তার কোনো এটা কাজে আসে না, এই জন্য বলছে নির্মোহ, তার কোনো মোহ নেই।
এরপরে দেখো বলছে কোনো দিকে নাহি চায়, মানে হচ্ছে এই যে মহাকালের প্রতীক যে মাঝি, সে হচ্ছে নিরাসক্ত, তার কোনো সুনির্দিষ্ট দৃষ্টিপাত নেই। কারণ হচ্ছে তার সুনির্দিষ্ট দৃষ্টিপাত না থাকার কারণে হচ্ছে ওই যে যেটা বলছে নির্মোহ, তার যেহেতু কোনো মোহ নেই কোনো কিছুর প্রতি, তার মোহ নেই এবং হচ্ছে আসক্তি নেই, সেই জন্য বলছে তার সুনির্দিষ্ট কোনো দৃষ্টিপাত নেই। দেখে যেন মনে হয় চিনি হুয়ারে, এখানে দেখো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, সেটা হচ্ছে এই আগন্তুক মাঝি যে আসছেন, সে মাঝি বা মাঝি কৃষক বা শিল্প স্রষ্টা কবির হয়তো চেনা। কারণ হচ্ছে এই যে তোমার হচ্ছে চেনা বা চিনে ফেলার কারণ হচ্ছে সময়টাকে আসলে সবাই চিনতে পায়, বা হচ্ছে ওই যে মহাকাল যেটা আছে একে সবাই চিনতে পারে, এই জন্য বলছে যে তাকে হয়তো চেনা। আর চেনা মনে হলেও কৃষক বা শিল্প এই যে শিল্প স্রষ্টা যিনি আছেন যে কবি, তার সংশয়, একটা সংশয় থেকেই যায় যে আসলে কি আমি তাকে চিনি, মানে সময়টাকে আসলে কি আমি চিনতে পারি, যে সময়টার মধ্যে আমি ছিলাম এখন এই সময়টাই আমার হচ্ছে কোনো কাজে আসছে না, তখন তার কাছে এরকম মনে হয়ে থাকে, এই জন্য বলছে সংশয় থেকেই যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মহাকালের প্রতীক, এগুলো খুব আন্ডারলাইন করে নেবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। হ্যাঁ, তারপরে দেখো কোথায় যাচ্ছিলাম আমরা, হ্যাঁ, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে বিদেশটা খুব গুরুত্বপূর্ণ, বিদেশটা আসলে কি বুঝিয়েছে সেটা তোমাকে পরীক্ষায় জানতে চাইবে। যে বিদেশ হচ্ছে তোমার চিরায়ত, চিরায়ত মানে হচ্ছে সব সময়ের জন্য, এটা হচ্ছে তোমার চিরায়ত শিল্প লোকের প্রতীক। তার মানে শিল্প লোকের প্রতীক বলতে বোঝানো হয়েছে শিল্পর যে একটা ভুবন আছে, অর্থাৎ আর্ট যেটা বা শিল্প যেটা, এটার যে ভুবন, এটার যে একটা স্থান, এটার যে একটা জায়গা, সেটাকে বলা হয়েছে শিল্পলোক। এই শিল্পলোকের প্রতীক হিসাবে এখানে প্রকাশ করেছে তোমার হচ্ছে বিদেশ। আর এই নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা যে কবির চেষ্টা, সেজন্য তোমার হচ্ছে তাকে সম্বোধন করে বলেছেন ওগো। আর বিদেশ তো বললামই তোমার হচ্ছে শিল্প লোকের প্রতীক, এই বিষয়টা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় জানতে চাইবে। এরপরে দেখো বলছে বারেক ভিড়াও তরি কুলেতে এসে, এখানে বারেক মানে হচ্ছে একবার মাত্র, এজন্য বলছে বারেক ভিড়াও, একবার মাত্র ভিড়াও তরি কুলেতে এসে। এই যে তোমার হচ্ছে চিরায়ত শিল্প লোকে যে তার ঠাঁই পাওয়া বা হচ্ছে স্থান পাওয়ার যে তোমার হচ্ছে অনুনয় বা হচ্ছে ব্যাকুলতা, সেটা প্রকাশ করা হয়েছে এখানে। তাহলে কুলেতে এসে কি করবে, একবারের জন্য হলো সে এখানে আসুক এবং হচ্ছে শিল্প লোকে কবি যেন তার ঠাঁই পায়, অর্থাৎ শিল্প সাহিত্য কিংবা হচ্ছে আর্ট যেখানে আছে বা শিল্প আছে, বিভিন্ন শিল্প হতে পারে সেটা, কারণ শিল্পের অনেক প্রকার ভেদ হতে পারে, তো শিল্প লোকে যেখানে সবাই আছে সেখানে যেন তিনিও স্থান পেতে পারেন, সেই জন্যই তিনি এই অনুনয় ব্যক্ত করেছেন। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে একটু লিখে জানাও। আচ্ছা, এরপরে দেখো আমার সোনার দান, এখানে ধান বলতে মূলত বোঝানো হয়েছে কৃষকের শ্রেষ্ঠ ফসল হচ্ছে তোমার ধান, এটা হচ্ছে সাধারণ অর্থে, কিন্তু ব্যঞ্জনার্থে যেটাকে বলা হয়, ব্যঞ্জনার্থে শব্দটার মিনিংটা হচ্ছে তোমার যে স্বাভাবিক অর্থ কিংবা হচ্ছে সাধারণ অর্থ কিংবা আবিধানিক অর্থ যেটা, সেটা হচ্ছে একটা, আর লেখক কিংবা হচ্ছে রাইটার কিংবা কবি তিনি যখন এই শব্দটাকে অন্য অর্থে ব্যবহার করা হয় তখন সেটাকেই বলেছে ব্যঞ্জনার্থে। শিল্প স্রষ্টা কবির যে সৃষ্টি সম্ভার, অর্থাৎ কবির যে সৃষ্টি করেছেন, তার সৃষ্ট তিনি যেটা সৃষ্টি করেছেন সেই যে শিল্পকর্ম, সেটাকে এখানে ব্যঞ্জনার্থে বলা হয়েছে আমার সোনার ধান, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো বলছে আর আছে আর নাই দিয়েছি ভরে, এখানে বলছে আর আছে আর নাই দিয়েছি ভরে বলতে যেটা বোঝানো হয়েছে যে ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটাই, অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি, তিনি যা যা সৃষ্টি করেছেন সব কিছুই তুলে দিয়েছেন মহাকালের যে স্রোতে ভেসে আসা সোনার তরী রূপী চিরায়ত শিল্পলোকে, অর্থাৎ তার যা কিছুই আছেন সবটাই তিনি তুলে দিয়েছেন শিল্পলোকে, বা হচ্ছে অন্য অন্য কবিদের লেখা কিংবা হচ্ছে যুগ যুগ ধরে যারা লিখেছেন
যারা শিল্প নিয়ে কাজ করেছেন বা শিল্প সাহিত্য যারা রচনা করেছেন তাদের স্থানে তাদের তোমার হচ্ছে সৃষ্টিকর্ম যেখানে আছে সেই স্থানে তিনি তার সব শিল্পকর্মকে সেখানে তুলে দিয়েছেন। আর থরে বিথরে বলতে বুঝিয়েছেন স্তরে স্তরে বা সুবিন্যস্ত করে। সুবিন্যস্ত মানে আমরা জানি এটা হচ্ছে সুন্দর করে সাজানো। তারপরেই কিন্তু সেই কঠিন যে সময়টা সেই সময়টা চলে এসেছে। সেখানে দেখো বলছে এখন আমারে লহ করুণা করে, এটাই হচ্ছে সেই তার আরেকটা বিখ্যাত লাইন। দেখো বলছে ফসল বা সৃষ্টির সম্ভার যেটা আছে সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে নৌকায়। এখন স্রষ্টা যিনি তিনি স্থান পেতে চান ওই মহাকালের যে নৌকায় সেখানে, অর্থাৎ শিল্প লোকে কিন্তু এখন সে স্থান পেতে চায়। দেখো তিনি কিন্তু শিল্পী লোকের কথা বলেন, এখানে কিন্তু শিল্প লোকের কথা বলছে। তো শিল্প লোক হচ্ছে যেখানে শিল্প থাকবে। তো শিল্প যেখানে থাকার কথা সেখানে কিন্তু তোমার হচ্ছে শিল্পটাকে রেখে দিবে, কিন্তু যিনি স্রষ্টা বা শিল্পী তাকে কিন্তু তোমার হচ্ছে ওইখানে নেওয়া হয় না বা তাকে কিন্তু কেউ ধরে রাখে না, তাকে কিন্তু চলে যেতেই হয়। অর্থাৎ মৃত্যু যেটাকে বলা হয় অনিবার্য যে মৃত্যু সেটা। এই জন্য বলছে ওই যে নৌকায়, সে নৌকায় কিন্তু তোমার হচ্ছে শিল্পর স্থান হলেও শিল্পী কিংবা স্রষ্টার কিন্তু সেখানে স্থান হয়নি। এই জন্য বলছে স্রষ্টা কিন্তু সেখানে স্থান পেতে চায় ওই মহাকালের নৌকায়। এই জন্য বলছে আমারে লহ করুণা করে। এরপরে দেখো যে ঠাই নাই ছোট সে তরি। এখন দেখো বলছে সোনার তরিতে যে মহৎ সৃষ্টি যেটা আছে, এটা একটু আগেই বললাম, তারই শুধু স্থান হয় বা সংকুলান হয়, তারই শুধুমাত্র স্থান হবে, কিন্তু ব্যক্তি সত্তা কিংবা হচ্ছে তার যে শারীরিক যে অস্তিত্ব সেই অস্তিত্বকে কিন্তু কোনোভাবেই শিল্পলোক গ্রহণ করবে না। এবং এই জন্য তাকে কি করতে হবে, মহাকালের নিষ্ঠুর কাল গ্রাসের শিকার তাকে হতেই হবে। এই কাল গ্রাসই হচ্ছে তোমার মৃত্যু। অর্থাৎ মহাকালের যে নিষ্ঠুর কালগ্রাস মানে হচ্ছে সময়ের যে সাথে সাথে তোমার হচ্ছে তার যে মৃত্যু হবে, তাকে যে চলে যেতে হবে, তার শারীরিক যে মৃত্যু ঘটবে কিংবা হচ্ছে তার যে অস্তিত্ব, শারীরিক যে অস্তিত্ব সেটা শেষ হয়ে যাবে, ব্যক্তি সত্তা যেটা আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে। সেটাকে কখনোই তোমার হচ্ছে মহাকাল ধরে রাখবে না। মহাকাল শুধুমাত্র তার সৃষ্টি কর্ম যেটা আছে সেটাকেই ধরে রাখবেন, কিন্তু স্রষ্টাকে কখনোই ধরে রাখবে না। পৃথিবীতে এটাই হচ্ছে নিয়ম। শুধুমাত্র কবির সৃষ্টি না, এখানেই তোমার হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, তাকে যে আমরা ফিলোসোফার বলি বা দার্শনিক বলে থাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে, সেই ফিলোসফি কিংবা হচ্ছে দর্শন কিন্তু এখানেই বোঝানো হয়েছে যে পৃথিবীতে যে কোনো মানুষই যে কোনো কিছুই করুক না কেন, সেটা অর্থ সম্পত্তি থেকে শুরু করে আমরা যাই বলি না কেন, তার যে সৃষ্টি যেগুলো আছে সেগুলোই মানুষ গ্রহণ করে, কিন্তু স্রষ্টা যিনি তাকে কিন্তু মানুষ কখনোই গ্রহণ করে না। তাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে বা হচ্ছে তার যখন শেষ হয়ে যায়, সময় যখন শেষ হয়ে যায়, তখন তাকে মৃত্যু মুখে পতিত হতেই হয়। এটাই হচ্ছে তোমার নিয়ম। এরপর দেখো বলছে শূন্য নদীর তীরে রহিনু পড়ি। তাহলে শূন্য নদীর তীরে এই যে পড়ে থাকাটা, এটাই হচ্ছে মূলত বিষয়। নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন এবং অনিবার্য মৃত্যু। অনিবার্য শব্দের অর্থ হচ্ছে যা কোনোভাবেই নিবারণ করা যায় না, তাকে বলে তোমার হচ্ছে অনিবার্য। এই জন্যই বলছে যে অনিবার্য মৃত্যু, এটার জন্য তোমার হচ্ছে কি প্রতীক্ষা করা যায় সেটার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, মহাকাল আমার সর্বস্ব লয়ে যায় বটে, কিন্তু আমাকে ফিরিয়া যায় বিস্মৃতি এবং অবহেলার মধ্যে। অর্থাৎ কবিকে তোমার হচ্ছে কি করে, তাকে কিন্তু ফেলে গিয়েছে, কিন্তু তার সর্বস্ব বা তার যে সৃষ্টিকর্ম সেই সৃষ্টিকর্মকে কিন্তু তোমার হচ্ছে মহাকাল ঠিকই নিয়ে গিয়েছে, কিন্তু তাকে কিন্তু গ্রহণ করেনি। তাহলে সোনার তরীর নে মানে হচ্ছে মাঝি, আমার সোনার ধান লইয়া যায় খেয়া পারে কিন্তু আমাকে লয় না। অর্থাৎ সেই নৌকায় কিংবা মহাকালের প্রতীক যে মাঝি, সে কিন্তু তোমার হচ্ছে কবির স্রষ্টা যিনি বা হচ্ছে এই শিল্পকর্মের স্রষ্টা যিনি, তাকে কিন্তু কখনোই গ্রহণ করে না, শুধুমাত্র সৃষ্টিকেই গ্রহণ করে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু লিখে জানাও। আর তোমাদের অনেকেই মনে হচ্ছে ক্লাস লিভ করছো, কাউকে কিন্তু ক্লাস লিভ করতে বলা হয়নি, কাউকে ক্লাস লিভ করতে বলা হয়নি। লিখে জানো, তোমাদের রেসপন্সও তো ভালো না, এই অবস্থা কেন? দুই একজন রেসপন্স করছো, বাকিদের রেসপন্সও ভালো না। তার মানে কি তোমরা কি আছো ক্লাসে? আমি যা বলছি শুনতে পাচ্ছ?
জাওয়াদ হাসান, অল ক্লিয়ার স্যার। পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর করতে পারবে? আল রাফি, নিলয়, স্টারজাহান, রিঙ্কি, আচ্ছা ক্লিয়ার স্যার। আচ্ছা 4-5 জন বলছে বুঝতে পেরেছো। অরিত্র সরকার, স্যার কোনো সমস্যা নাই স্যার, আছি। ও আচ্ছা স্যার, লাভিব বলছো আছো, আচ্ছা ঠিক আছে, আছো এটাই তো অনেক কিছু। আমি ধন্য তোমরা আছো, এটাই, এই জন্যই তো আমি ধন্য। ওকে, তাহলে আমরা কবিতায় যাই। এখন আমরা কবিতা দেখি, যে মোটামুটি তোমাদের যেহেতু এটা হয়েছে কবিতা সম্পর্কে একটু ধারণা, তো আমরা কবিতা একটু পড়াই। ইনশাআল্লাহ পারবো স্যার, ভেরি গুড, পারলে সেটাই ভালো। আমরা সবসময় চাই তোমরা পড়াশোনা করো এবং হচ্ছে ভালো করে বুঝতে চেষ্টা করো। ওকে, এখন দেখো শব্দগুলো মনে রাখতে হবে। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এখানে একটু তোমাদেরকে একটু বলি, ব্যাপারটা হচ্ছে কীরকম। রবীন্দ্রনাথ ঠাকুর একদিন পদ্মার পাড়ে, পদ্মা নদীর পাড়ে বা পদ্মা নদীর তীরে তিনি একদিন বসেছিলেন। তিনি তখন দেখছেন যে তোমার হচ্ছে যে ওপার থেকে বা দূর থেকে তোমার যে পদ্মার যে চর আছে, সেই চরের মধ্যে তোমার ধান হচ্ছে। তো সেখানে একজন মাঝি ধান কাটছে, তো সেই ধান তোমার হচ্ছে নৌকা করে এপারে নিয়ে আসছে। তো এটা দেখার পরে তার একটা সময় চিন্তা হলো যে, তখন তিনি এই বিষয়টা চিন্তা করলেন যে এখন তো ধান নিয়ে এসেছে, যদি এরকম হয় যে ধান নিয়ে আসবে কিন্তু ওই মাঝিকে কেউ নিয়ে আসবে না, এরকম একটা চিন্তা তখন তিনি করেছেন। তখন তিনি এই কবিতা লেখার চেষ্টা করেছেন বলে যে আছে, যেটা মনে করা হয় কিংবা হচ্ছে তিনি বলেছেন আর কি, এর ব্যাকগ্রাউন্ড কিংবা হচ্ছে পটভূমি সেটা হচ্ছে এরকম। তো এখন দেখো বলছে গগনে গরজে মেঘ, গগনে মানে তো বুঝতেই পারছো আকাশে মেঘ গর্জন করছে, ঘন বর্ষা, বর্ষার সময়, কুলে একা বসে আছি নাহি ভরসা। এখন কিন্তু যে কথাগুলো বলছে এই কথাগুলো কিন্তু একজন কৃষক, কৃষক হচ্ছে তোমার সাধারণ অর্থে, আর প্রতীকী অর্থে হচ্ছে কবি নিজে, অর্থাৎ শিল্প স্রষ্টা যিনি, তিনি কবি বা রবীন্দ্রনাথ ঠাকুর যাই বলো না কেন, তার কথা বলা হয়েছে প্রতীকী অর্থে বা প্রতীক অর্থে, সিম্বলিক যেটাকে আমরা বলে থাকি। তো গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এরপর বলছে রাশি রাশি, এখানে অনেক বোঝানোর জন্য রাশি রাশি শব্দটা ব্যবহার করা হয়েছে। তোমরা এখানে পড়েছো যে তোমরা যখন এটা একটা দ্বিরুক্ত শব্দের মধ্যে কিন্তু রাশি রাশি শব্দ পড়েছো। রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, মানে অনেক ধান কেটেছে, এগুলো ধান কাটা সারা হয়েছে মানে শেষ হয়েছে। ভরা নদী খুর ধারা, ভরা নদী, নদীটা একেবারেই ভরা, যেহেতু তোমার হচ্ছে বর্ষার সময় নদী ভরা থাকে, যেমন এখন পদ্মায় উত্তাল স্রোত চলতে থাকে, এই জন্য বলছে খুর ধারা, এবং এতটাই ধারালো যে তোমার মাটি, যে পদ্মা যে নদী ভাঙনটা হয় বা হচ্ছে অন্যান্য যেগুলো মানে প্রচুর স্রোত হওয়ার কারণে এটাকে খুর ধারা বলা হয়েছে। খুর যেরকম ধারালো হয় সেরকম ধারালোর কথা বলা হয়েছে স্রোত বা এই প্রবাহটাকে। এজন্য বলছে যে রাশি রাশি, ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা, খর পরশা। এখন খর পরশা বলছে ধারাটা এরকম, খুর ধারা তো একবার বলেছে, তারপরে আরো ধারালো কিংবা হচ্ছে আরো ছোট বোঝানোর জন্য বলছে খর পরশা। খর পরশা মানে হচ্ছে ধারালো বর্ষা যেরকম, সেই বর্ষার মতো ধারালো। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, বলছে ধান কাটতে কাটতে বর্ষা চলে এসেছে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা দেখো, তাহলে আমাকে একটু লিখে জানাও কারো কোনো সমস্যা আছে কিনা। এরপর দেখো বলছে একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। তো বলছে দেখো যে একখানি ছোট ক্ষেত বলতে বোঝানো হয়েছে ছোট একটা ক্ষেত, আর এই ক্ষেত সাধারণ অর্থে আমি প্রথম দিকে বলেছিলাম তোমাদেরকে যে আমি একলা যখন বলেছে তার মানে হচ্ছে এখানে নিঃসঙ্গতা বুঝিয়েছে, অর্থাৎ কবির যে নিঃসঙ্গ অবস্থা সেই অবস্থাটা বোঝানোর জন্য বলেছে আমি একলা। আর ক্ষেতটা ছোট বলা হয়েছে, চারিদিকে
বাঁকা জল করিছে খেলা। এখানে চারিদিকে বাঁকা জল খেলা করেছে, এটা কিন্তু বলেছিলাম যে বাঁকা জল খেলা করার অর্থ হচ্ছে তোমার যে চারদিকে জলটা যেভাবে ঘুরছে, যে কোনো সময় যে ছোট ক্ষেত আছে যেটা বিলীন হয়ে যেতে পারে, যেটা তোমার হচ্ছে ডুবে যেতে পারে, ভেঙে পড়ে যেতে পারে, কিংবা হচ্ছে একেবারে শেষ হয়ে যেতে পারে, এই অবস্থাটা তোমার হচ্ছে বলা হয়েছে। এই জন্য বলছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা। আর বাঁকা জল বলতে কিন্তু বলেছিলাম এটা হচ্ছে তোমার অনন্ত কাল স্রোতের যে প্রতীক, সেটা বাঁকা জল হচ্ছে অনন্ত কাল স্রোতের, অর্থাৎ যে সময়টা কখনো শেষ হয়ে যাবে না, সময়টা চলতেই থাকবে, অর্থাৎ তার জীবন থেকে একটা সময় যে শেষ হয়ে যাবে, সেই জন্য বলা হয়েছে তোমার অনন্ত কাল স্রোতের প্রতীক হচ্ছে বাঁকা জল। তাহলে এটা একটু আন্ডারলাইন করে নেবে। কুলে একা বসে আছি নাহি ভরসা, এটা আন্ডারলাইন করবে। আর হচ্ছে তোমার ভরা নদী খুর ধারা, এটা আন্ডারলাইন করবে। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, এটা আন্ডারলাইন করবে। আর হচ্ছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এটা আন্ডারলাইন করবে। এটা তোমার হচ্ছে 2 মার্কসের জন্য পরীক্ষা আসবে, সেই জন্য এটা আন্ডারলাইন করবে। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। দেখো ভালো করে কি বলছে। ওপারে যখন সে নদীর এপার থেকে ওপারে তাকিয়ে দেখছে, সেখানে দেখছে যে তরু ছায়া মানে হচ্ছে গাছপালাগুলো মনে হচ্ছে মশি মাখা, মশি মানে হচ্ছে কালি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা, এতটাই মেঘ করেছে আকাশে যে ভয়ঙ্কর অবস্থা, যেরকম একেবারে কালো হয়ে গিয়েছে। তখন সে অবস্থাটা বোঝানোর জন্য বলছে তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, মানে সকালবেলায় এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেমন অন্ধকার হয়ে গিয়েছে, একেবারে রাত হয়ে গিয়েছে, সে অর্থটা বোঝানোর জন্য বা সেই অবস্থাটা বোঝানোর জন্যই বলেছে প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা, আবার সেই তার নিঃসঙ্গতা, সে যেহেতু একা সেই কথাটাই বলা হয়েছে, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। এরকম অবস্থায় যখন তিনি অপেক্ষা করছেন যে তার ধান কাটা হয়ে গিয়েছে, কিন্তু ধান যে নিয়ে যাবে সেটা নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই, তখন তার কাছে মনে হচ্ছে সে হচ্ছে একলা, নিঃসঙ্গ। এই সময়টাতে তোমার হচ্ছে দেখা গেল একজন গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। অর্থাৎ এই যে যিনি আছেন, যিনি আসছেন গান গেয়ে তরি বেয়ে, যে কেউ একজন এদিকে আসতেছেন, তাকে দেখে মনে হচ্ছে আমি মনে হয় তাকে চিনতে পারছি, এই জন্য বলছে দেখে যেন মনে হয় চিনি উহারে। তাহলে এটা মনে রাখতে হবে যে গান গেয়ে আসতেছে, তরি বেয়ে আসতেছে, আর হচ্ছে তাকে দেখে কবির মনে হচ্ছে চিনি উহারে। এখানে 2 ধরনের প্রশ্ন হতে পারে তোমার হচ্ছে, ওই যে যেটা বললাম অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন হলে কিন্তু এটা আসবে, যেমন কতে দিবে গান গেয়ে আসতেছে, খতে দিল হচ্ছে তোমার তরিবে, আর হচ্ছে তোমার কতে দিল মনে করো যে চিনি উহারে। যদি দিয়ে তারপরে প্রশ্ন করে তাহলে এটা পরীক্ষায় আসতে পারে, তখন ক খ গ উত্তর হবে। যদি একটা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অন্য কিছু দিলে ক খ উত্তর হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। এখন এই যে তোমার হচ্ছে গান গেয়ে তরি বেয়ে যিনি আসছেন, যে মাঝি এগিয়ে আসছেন, তাকে বলা হয়েছে মহাকালের প্রতীক। এটা তোমরা একটু ছোট করে লিখে নেবে। এই হচ্ছে মহাকালের প্রতীক বলা হয়। মহাকাল বলতে ব্যাখ্যা করেছি, মহাকাল বলতে বলা হয় চলমান যে সময়, সেটাকে মূলত বলা হয়েছে মহাকাল। এরপরে দেখো বলছে ভরা পালে চলে যায়, অর্থাৎ যে সে নৌকাটা যে বেয়ে চলে এসেছে বা তরি বেয়ে এসেছে, সেই তরিতে একটা পাল আছে, এই জন্য বলছে ভরা পালে চলে যায়। কারণ পাল হচ্ছে তোমার যে নদীর মধ্যে কিন্তু প্রচণ্ড বাতাস থাকে, এই বাতাসের যে শক্তিটা আছে এটাকে কাজে লাগিয়ে নৌকা চালানো হয়। তো এই যে তোমার হচ্ছে বাতাসের শক্তিটাকে যে কাজে লাগানোর জন্য যে কাপড়টা, মোটা একটা কাপড় ব্যবহার করে থাকে, সেটাকে মূলত বলা হয় পাল। এই জন্য বলছে ভরা পালে চলে যায়, মানে হচ্ছে ওই পালটা ব্যবহার করে বাতাসের শক্তিটাকে কাজে লাগিয়ে সে চলে যাচ্ছে, কোনো দিকে নাহি চায়, সে কোনো দিকে তাকায় না। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, অর্থাৎ দুধারে তোমার হচ্ছে ঢেউগুলি ভেঙে পড়ে, অর্থাৎ কোনো জলযান যদি যায় তাহলে তোমার হচ্ছে ঢেউগুলো দুই ধারে ভেঙে পড়ে, এটা খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো সেই জন্য সে একটা স্বাভাবিক অবস্থাটা বুঝিয়েছেন এরকম যে মহাকালের প্রতীক যে মাঝি, সে মাঝি এতটাই নির্মোহ, তার কোনো কিছুর প্রতি তোমার হচ্ছে আকর্ষণ নেই, এই জন্য তোমার হচ্ছে সে একদিকে চলে যাচ্ছে, তার কোনো কিছু মনে হচ্ছে তার কোনো কিছুর দিকে কোনো খেয়াল নেই বা হচ্ছে তিনি দেখছেন না। আবার তিনি বলছেন দেখে যেন মনে হয় চিনি উহারে, কারণ মহাকাল যে সময়টা, এই সময়টাকে আসলে তো কবি বা হচ্ছে যে কেউ আমরা চিনতে পারি বা সময়টাকে আইডেন্টিফাই করা যায় বা হচ্ছে চেনা যায়, এই জন্য বলছে দেখে যেন মনে হয় চিনি উহারে।
তারপরেও এক ধরনের সংশয় থেকে যাচ্ছে যে তিনি এমনভাবে চলে যাচ্ছে, আসলেই কি তাকে চিনি এরকম মানে এখন মনে হচ্ছে, বা জীবন সায়ান্নে এসে বা হচ্ছে একেবারে শেষ সময় এসে মনে হচ্ছে এই সময়টাকে সে চিনতে পারছে না। এই জন্য তিনি সংশয় প্রকাশ করেছেন যে দেখে যেন মনে হয় চিনি উহারে। এরপরে তিনি সম্বোধন করেছেন ওগো বলে, কবি এই মাঝিকে সম্বোধন করেছেন বা মহাকালের যে প্রতীক মাঝি তাকে সম্বোধন করেছেন, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশ। বিদেশ শব্দের অর্থ কিন্তু ব্যাখ্যা করেছি, যাদের দরকার তোমরা লিখেও নিতে পারো। বিদেশ বলতে বোঝানো হয়েছে যে সবসময়কার বা চিরায়ত যেটাকে বলা হয়ে থাকে শিল্পলোক। শিল্পলোক বলতে বোঝানো হয় শিল্পের যে স্থান যেখানে, বা শিল্পের যে ভুবন, শিল্পের যে জগৎ, সেটাকেই মূলত বলা হয়েছে বিদেশ। বলছে তুমি কোথা যাও, কোন বিদেশ, প্রশ্ন করেছে। বারেক ভিড়াও, বারেক মানে হচ্ছে একবারের জন্য হচ্ছে ভিড়াও, তরি কুলেতে এসে, অর্থাৎ তোমার যে তরি, যে নৌকা নিয়ে তুমি চলে যাচ্ছ, সেটা একবারের জন্য হলেও কুলেতে এসে ভিড়াও। এরপর দেখো বলছে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। অর্থাৎ বলছে যে আমার এই যে ধান, আমার যে এত কষ্টের বা এত পরিশ্রমের যে ফসল, এই ফসলটা শুধুমাত্র তুমি নিয়ে যাও, তুমি যেথায় যেতে চাও চলে যাও, যারে খুশি এটা নিয়ে তুমি যারে খুশি তারে দিয়ে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, কিছুক্ষণের জন্য হেসে হলেও আমার এই যে ধান বা আমার যে পরিশ্রমের যে ফসল, সেটা তুমি হচ্ছে কুলে এসে সেটা নিয়ে যাও। অর্থাৎ তিনি বলছেন যেহেতু মহাকালের প্রতীক, অর্থাৎ এই মহাকাল কিন্তু তোমার হচ্ছে তার শিল্পকর্মটাকে ধরে রাখবে, শিল্পীকে ধরে রাখবে না, সেই বিষয়টাই তিনি বলতে চেয়েছেন যে তুমি এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে যারে খুশি তাকে তুমি দিয়ে দাও, কিন্তু তারপরেও তুমি এসে কুলেতে এসে এসে আমার এটা নিয়ে নাও। আচ্ছা, এরপরে দেখো বলছে, যত চাও তত লও তরণী পরে। তরণী মানে কিন্তু হচ্ছে নৌকা। বলছে নৌকার মধ্যে তুমি যত, অর্থাৎ আমি যত আমার কষ্টের ফসল সবকিছু ধান আমি এখানে রেখে দিয়েছি কেটে, তোমার যতগুলো ইচ্ছা তুমি সেই তরণীর মধ্যে বা নৌকায় করে নিয়ে যাও। এই জন্য বলছে যত চাও তত লও তরণী পরে, মানে হচ্ছে নৌকার মধ্যে নিয়ে নাও। এরপরে বলছে দেখো, আর আছে আর নাই দিয়াছি ভরে, অর্থাৎ যা ছিল সবকিছুই তোমার হচ্ছে সে ভরে দিয়েছে ওই তরণী কিংবা হচ্ছে নৌকাতে। এতকাল নদী কূলে, নদী কূলে বলতে হচ্ছে তার আসলে জীবনে মানে যতটুকু সে যে জীবনটা তিনি বেঁচেছিলেন সেই অর্থটাকেই এখানে বোঝানো হয়েছে নদী কূলে। যাহা লয়ে ছিনু ভুলে, অর্থাৎ যাহা আমি নিয়েছিলাম, লয়ে মানে হচ্ছে নিয়ে, ছিনু মানে হচ্ছে ছিলাম, ভুলে অর্থাৎ আমার মনে করে যেগুলো আমি নিয়ে বা আঁকড়ে ধরে এতদিন ছিলাম, সকলই দিলাম তুলে থরে বিথরে, অর্থাৎ সাজিয়ে দিলাম। থরে বিথরে মানে হচ্ছে তোমার সুবিন্যস্তভাবে সেই নৌকার মধ্যে সেগুলো সাজিয়ে দিলাম। অর্থাৎ বলা হয়েছে যে আমি যে মানে কবি যে সৃষ্টিকর্ম, অর্থাৎ কৃষক কিংবা হচ্ছে এখানে শিল্প স্রষ্টা, কবি যা কিছুই অর্জন করেছেন, তিনি যে লেখা লিখেছেন, তার যে তোমার হচ্ছে সৃষ্টিকর্ম কিংবা হচ্ছে শিল্পকর্ম, তার পরিশ্রমের ফসল যতগুলো ছিল, এগুলো তিনি এতদিন আঁকড়ে ধরেছিলেন, কিন্তু এতক্ষণে তিনি এসে বুঝতে পারলেন যে এগুলো আসলে তিনি ভুল করে আঁকড়েছিলেন, কারণ এগুলো তিনি ধরে রাখতে পারবেন না, এগুলো একটা সময় কাউকে না কাউকে দিয়ে দিতে হবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্যকর্ম, এগুলো কিন্তু তিনি আর ধরে রাখতে পারেননি, এগুলো কিন্তু এখন সবার জন্য ছড়িয়ে পড়েছে, কিংবা হচ্ছে সবাই এখন এটার থেকে জ্ঞান অর্জন করছেন, এটা এখন পাবলিক প্রপার্টি হয়ে গিয়েছে। এই জন্য বলছে এগুলো কিন্তু ধরে রাখলে চলবে না, এই জন্য বলছে সকলই দিলাম তুলে থরে বিথরে। এরপরে তিনি একটা করুণা করেছেন, কিংবা হচ্ছে তিনি তোমার হচ্ছে একটা স্থান চেয়েছেন, কিংবা হচ্ছে তার যে একটা উন্নয় সেটা তিনি প্রকাশ করেছেন কিভাবে দেখো, এখন আমারে লহ করুণা করে, অর্থাৎ যে নৌকায় কিংবা হচ্ছে তরণীর মধ্যে তার কষ্টের ফসল তিনি তুলে দিয়েছেন, সেই তরণীতে তিনি এখন স্থান চেয়েছেন। তিনি বলছেন এখন আমারে নিয়ে নাও, করুণা করে হলেও আমাকে নিয়ে নাও। তিনি অনুনয় করেছেন বা হচ্ছে ব্যাকুলতা প্রকাশ করেছেন। তারপরে দেখো সেই বিখ্যাত লাইন, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ বলছে সেই ছোট তরিতে কিন্তু আর ঠাই নেই, মানে হচ্ছে স্থান নেই, কারণ হচ্ছে তার যে সৃষ্টিকর্ম বা তার যে ফসল, তাতেই তোমার হচ্ছে সেটা ভরে গিয়েছে, কারণ সেই তরিতে কিন্তু আর তার জায়গা হবে না, কারণ যেহেতু এটা তোমার হচ্ছে মাঝি হচ্ছে মহাকালের প্রতীক, এই মহাকালের প্রতীক বা হচ্ছে তার যে স্থান, সেই স্থানে শুধু
শিল্পের ঠাঁই হয়, কিন্তু শিল্পীর কিন্তু কোনো স্থান হয় না। যিনি স্রষ্টা তার কোনো ঠাঁই হবে না, শুধুমাত্র সৃষ্টিরই তোমার হচ্ছে সেখানে স্থান হবে। এই জন্য বলছে আমাকে তোমার হচ্ছে এখন আমার লহ করুণা করে, মানে আমাকে নিয়ে নাও। আর তারপরেই বলছে যে ঠাঁই নাই ছোট সে তরি, আমার এই সোনার ধানে গিয়েছে ভরে। এরপর দেখো বলছে শ্রাবণ গগন ঘিরে। শ্রাবণ গগন মানে শ্রাবণ মাসের তোমার আকাশ, গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, চারদিকে তোমার হচ্ছে ঘন মেঘ ঘুরছে ফিরছে। শূন্য নদীর তীরে রহিনু পরি, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। বলছে যে এই চারদিকে তোমার হচ্ছে মেঘ ঘোরাফেরা করছে, যে কোনো সময় তোমার হচ্ছে আবার ঝড় আসতে পারে, যে কোনো সময় নদী উত্তাল হতে পারে, ওই যে দ্বীপের মতো তিনি যেখানে আছেন সেটা তোমার হচ্ছে তলিয়ে যেতে পারে, মানে হচ্ছে অনিবার্য যে মৃত্যু আর কি, সেটার জন্য অপেক্ষা করা। এটাই বলছে যে শূন্য নদীর তীরে, কারণ তার যা কিছু ছিল সব কিছু তিনি দিয়ে দিয়েছে, আর এখানেই তিনি পড়ে রয়েছেন। এই জন্য বলছে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, অর্থাৎ ওই সোনার তরী তোমার হচ্ছে তার কাছে যে মানে সৃষ্টিকর্ম কিংবা হচ্ছে তার পরিশ্রমের ফসল, যেভাবেই ব্যাখ্যা করো, এগুলো যা ছিল সব কিছুই সোনার তরী নিয়ে গিয়েছে। এখন শুধুমাত্র তিনি মানে ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা হচ্ছে ব্যক্তি সত্তা যেটা, সেটা তোমার হচ্ছে পড়ে রয়েছে ওই যে মৃত্যুর অপেক্ষা, অনিবার্য যে মৃত্যু সেটার জন্য অপেক্ষা, বা ওই নিঃসঙ্গ অপূর্ণতার যে বেদনা সেটা নিয়ে তোমার হচ্ছে এটার প্রতি কিন্তু ইঙ্গিত করা হয়েছে এই যে শূন্য নদীর তীরে রহিনু পরি এই লাইনটার মধ্য দিয়ে। অর্থাৎ তিনি বলেছেন যে মহাকাল আমার সর্বোচ্চ গ্রহণ করে, অর্থাৎ পৃথিবীতে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের বেলায় নয়, পৃথিবীর সবার বেলায় একই অবস্থা। অর্থাৎ তুমি যা সৃষ্টি করবে শুধুমাত্র সেটাই ইতিহাস গ্রহণ করবে কিংবা হচ্ছে মহাকাল গ্রহণ করবে, মানুষ গ্রহণ করবে, কিন্তু স্রষ্টা যিনি তাকে কিন্তু কেউ গ্রহণ করবে না। কারণ দেখো আমরা যদি ফ্যামিলির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে অর্থ সম্পত্তি যা কিছু রেখে যান সেগুলোই আমরা নেই, মৃত্যুর পরে কিন্তু সেই বা ওই সময়টাতে কিন্তু ওই মানুষটাকে আমরা কেউ গ্রহণ করি না, তাকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ঠিকই তাকে রেখে আসি। অর্থাৎ সৃষ্টিরই শুধুমাত্র এখানে মূল্যর কথা বলা হয়েছে, স্রষ্টার কিন্তু কোনো মূল্য নেই বলে তিনি এটা বুঝিয়েছেন। আর এই কবিতার মধ্য দিয়ে কিন্তু একজন ফিলোসফার কিংবা হচ্ছে দার্শনিকতা যে বিষয়টা আছে বা ফিলোসফির যে দিকটা আছে সেটা কিন্তু তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে দেখা যায়। তার অনেক কবিতা আছে, তার ভিতরে এই কবিতাটা হচ্ছে অন্যতম, তাকে দার্শনিক হিসেবে পরিচিতি এনে দিয়েছে যে কবিতাগুলো। তার ভিতরে সোনার তরী কাব্যগ্রন্থের এরকম একটা কবিতা, আর সোনার তরী কবিতা তো অবশ্যই। আর এখানেই তোমার হচ্ছে একজন সাহিত্যিক যিনি আছেন তার সার্থকতা হচ্ছে এটাই যে এই যে লেখাগুলো সব সময়ের জন্য এবং সব সময়ের জন্য, সব কালের জন্য, সব মানুষের জন্যই কিন্তু প্রযোজ্য, এবং পৃথিবীর এত বছর পরেও কিন্তু তোমার হচ্ছে এর ব্যাখ্যা যেরকম আমাদের পারিপার্শ্বিক বা হচ্ছে স্বাভাবিক জীবনের সঙ্গে বা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে যেভাবে মিলে যায়, ঠিক আজ থেকে অনেক বছর পরেও কিন্তু ঠিক একই অবস্থা থাকবে। তো বিখ্যাত রাইটার কিংবা হচ্ছে সার্থক যারা রাইটার কিংবা লেখক, কবি, সাহিত্যিক যারা আছেন, তাদের লেখাগুলোই এরকম, সর্বোপরি সব সময়ের জন্যই সেটাকে মনে হবে। তোমরা যদি যেমন দেখো প্রমোদ চৌধুরীর বই পড়া তোমরা যখন পড়ো তখন তোমাদের কাছে মনে হবে যে এই লেখাগুলো তিনি যখন লিখেছেন তারপরে মনে হচ্ছে যে এটা এখনও মনে হয় জীবন্ত, বর্তমান সময়ে বা হচ্ছে এই সমাজের জন্য এটা প্রযোজ্য। এটাই হচ্ছে বিখ্যাত রাইটারদের বা লেখকদের সার্থকতা বা তাদের দক্ষতা, সেটা আমরা বুঝতে পারি এই লেখার মধ্য দিয়ে। আমরা মোটামুটি তোমাদের টাইম শেষ, অনেকেই অনেক মানে ব্যস্ততা নিয়ে আছো, অনেক ব্যস্ত তোমরা, তো আমরা একটু ছোট করে জাস্ট হচ্ছে একটু পাঠ পরিচিতিটা দেখে আমরা এখানেই শেষ করে দেব ক্লাসটা। তো এই জন্য দেখো এখানে আন্ডারলাইন করবে সোনার তরী কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা, যেটাকে আমরা বলেছিলাম টাইটেল কবিতা, সেটা হচ্ছে তোমার এই নাম কবিতা বলা হয়। শতাধিক বছর ধরে এই কবিতা বিপুল আলোচনা এবং নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। কারণ এই কবিতা নিয়ে যত গবেষণা হয়েছে তত গবেষণা করার পরে এক একটা নতুন নতুন বিষয় কিন্তু প্রতি মুহূর্তে আসতেছে আমাদের সামনে। এই একই সঙ্গে কবিতাটির গুরুর রহস্য ও শ্রেষ্ঠত্বেরও স্মারক, অর্থাৎ তার শ্রেষ্ঠ কবিতার তিনি যে শ্রেষ্ঠ তার শ্রেষ্ঠত্বের স্মারক হিসাবে এই কবিতাটা আছে। মহৎ সাহিত্যের একটা বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে, অর্থাৎ দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, বিবেচনার পরিবর্তন হয়, সেভাবে আস্তে আস্তে পার্থক্যগুলো আমাদের সামনে চলে আসে। তো বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা হচ্ছে সোনার তরী, এটা বিখ্যাত কবিতা।
আর এখানে যে কথাটু বলা আছে সেটা হচ্ছে মূল যে কথা, সেটা হচ্ছে তোমার কবিতায় দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান ক্ষেত, উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। এটা তোমরা জানো, এটা আমরা এতক্ষণ কথা বলেছি সেটা। তো আকাশে ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র, চারিদিকে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করছে ঘন ঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে এক ভরা পাল আর সোনার নৌকা নিয়ে বেয়ে আসে এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকায় কুলে ফিরিয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে চলে যায় মাঝি। ছোট নৌকা বলে স্থান সংকুলান হয় না কৃষকের, কারণ কৃষক যে নৌকায় উঠবে তার জন্য স্থান সংকুলান হয় না, মানে জায়গা হয় না, এটাকে বলছে স্থান সংকুলান হয় না। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে, অর্থাৎ তার যে শূন্যতা সেজন্য সে তোমার হচ্ছে ওখানেই পড়ে থাকে নিঃসঙ্গতা নিয়ে বা শূন্যতা নিয়ে। এই কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন, তার যে জীবন দর্শন সেটা আমরা দেখতে পাই এখানে। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল। জীবন যৌবন ভেসে যায়, যেটা বলেছিলাম সময়টা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, সেটা একটা সময় শেষ হয়ে যাবে। এই জন্য বলছে তার ব্যক্তিসত্তা বা শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কাল গ্রাসের শিকার। এই কাল গ্রাস মানে হচ্ছে মৃত্যু, সেটাই বলেছিলাম, কাল গ্রাসের শিকার হতে হয় শারীরিক কিংবা হচ্ছে ব্যক্তিসত্তাকে। বাট তার সৃষ্ট কিংবা হচ্ছে সৃষ্টি কর্ম যেটা আছে সেটাই শুধুমাত্র বেঁচে থাকে বা হচ্ছে থেকে যায়। এটা পরীক্ষায় আসবে, এটা অনেকবার পরীক্ষায় আসবে, তোমরা পরীক্ষায় পাবে। সোনার তরী কবিতা মাত্রা বৃত্ত ছন্দে রচিত, আর অধিকাংশ পংক্তি হচ্ছে ৮ এবং ৫ মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। অধিকাংশ, সবগুলো না কিন্তু, কারণ অপূর্ণ কিন্তু আছে, অপূর্ণ পর্ব আছে এই কবিতার মধ্যে। তো কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। 1 মিনিটের মধ্যে আমরা হয়তো 1-2 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেব। কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো সমস্যা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে বলো। বুঝতে কোথাও সমস্যা হলে সেটাও বলতে পারো। তবে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে তোমরা যেহেতু প্রথম ব্যাচ, মনে রেখো এইচএসসি পরীক্ষায় সোনার তরী কবিতা থেকে প্রশ্ন থাকবে। এটা 100% বলে তো আসলে এটা ঠিক হবে না, 99.9999% পরীক্ষায় প্রশ্ন থাকবে, অতএব এটাকে তুমি সেভাবেই পড়বে। ভেরি গুড কোশ্চেন। তালহা হুদা বলছো তোমার হচ্ছে যে 8 এবং হচ্ছে 5 যে মাত্রা, এই মাত্রা বোঝানোটা আসলে একটু মানে হচ্ছে আসলে এটা অনেক বড় একটা ব্যাপার, এটা আসলে ছোট করে বোঝানোটা টাফ। তবে একটু যদি বলি তাহলে এখানে দেখতে পারো, আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি। প্রথম যে লাইনটা আছে কবিতার সেখানে একটু দেখার চেষ্টা করো। এখানে দেখো গগনে, আমি ছোট ছোট করে একটা দাগ দিই, দেখো গ গো নে, এটা হচ্ছে 3টা। গগনে, গরজে, তারপরে দেখো গরজে, এখানে আছে 3টা। আর মেঘ, এটা হচ্ছে 2টা। দেখো এখানে 8টা দাগ হয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে 8। আর এখানে দেখো ঘন বরষা, তাহলে তোমার হচ্ছে ঘনতে যদি আমরা বলি ঘন বরষা, তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেখো 5টা হয়েছে, এই 5টা। এখন তোমার প্রশ্ন, এখানে 8টা আছে, এর মধ্যে দেখো আছে 8টা, এখানে আছে 5টা, এগুলোকে বলা হয় মাত্রা। এখন মাত্রা তোমাকে বোঝানো একটু টাফটা এই জন্য শুধুমাত্র 1 মিনিটে বলি। সেটা হচ্ছে তোমাকে অক্ষর জানতে হবে। অক্ষর 2 ধরনের হয়, একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা হয় বদ্যাক্ষর। দেখো এখানে গ গো নে, এখানে গ একটা অক্ষর, এটা যখন আমরা বলছি তখন এটা ওপেন সিলেবল, এটাকে আমরা টেনে পড়তে পারছি, কিন্তু যখন মেঘ বলছি তখন এটাকে আমরা টেনে পড়তে পারছি না, মেঘ, এই জন্য এটা হচ্ছে ক্লোজ সিলেবল। দেখো ক্লোজ সিলেবলের দাগটা হচ্ছে সোজা দেয়া,
আর ওপেন সিলেবলের দাগ হচ্ছে বাঁকা করে দেয়া। তো মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ওপেন সিলেবলগুলো হচ্ছে এক মাত্রা আর তোমার হচ্ছে ক্লোজ সিলেবলটা হয় 2 মাত্রা, এটাই হচ্ছে নিয়ম। তো সেই জন্য দেখো এখানে আছে তোমার হচ্ছে 3 3 6, আর এখানে আছে 2 8, আর এখানে আছে 5। তাহলে 8 এবং 5 হচ্ছে এই মাত্রার হিসেব, এই হিসেব করেই কবিতাটা লেখা হয়েছে। তো পূর্ণ পর্ব যেগুলো আছে সবগুলোতে এরকম হিসেব করে 8 এবং 5 মাত্রা দেয়া আছে। আর এই যে তোমার হচ্ছে ওপেন সিলেবলগুলো এক মাত্রা এবং ক্লোজ সিলেবলগুলো যে 2 মাত্রা, সেই জন্য এটাকে বলা হয় মাত্রাবৃত্ত ছন্দ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আসলে তালাহুদা যে প্রশ্ন করেছো, প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, কিন্তু আসলে এত শর্ট সময়ের মধ্যে আসলে মানে ছন্দ বোঝানো যায় না, এটা কবিতার ছন্দ। তো এটা যেমন আমরা যারা সাহিত্য পড়াশোনা করেছি, মিস আছেন এখানে, আমরা যারা পড়াশোনা করেছি আমাদেরকে তোমার হচ্ছে 1 বছর ধরে পড়তে হয়েছে একটা কোর্স ছন্দের উপরে। তো তো সেই জন্য তোমার হচ্ছে খুব শর্টলি এটুকুই বললাম, বাকিটা যদি কখনো ক্লাসে দেখা হয় তখন হয়তো আমরা চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।